আমাদের একজন শ্রোতা একটা ছবি পাঠিয়েছেন। চলুন ওটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। ছবিটা এক ভদ্রলোককে দেখা যাচ্ছে আর তার নিচে একটা লাইন লেখা, যা আমাকে বেশ ভাবিয়েছে। লেখা আছে, ইউ আর নট ইন কন্ট্রোল অফ ইয়োর চয়েসেস, মানে আপনার পছন্দের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। কথাটা শুনেই কেমন একটা খটকা লাগে, তাই না? আমরা তো সারাদিন কত সিদ্ধান্ত নিই। তো কে এই ভদ্রলোক, আর কেনই বা তিনি এমন কথা বলছেন? কথাটা আসলেই ভাবার মতো। এই মানুষটি হলেন ড্যানিয়েল কানিম্যান, একজন মনস্তাত্ত্বিক। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছিলেন। একজন মনস্তাত্ত্বিক অর্থনীতিতে নোবেল, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আর এখানেই কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। তিনি প্রমাণ করেছেন যে অর্থনীতির পুরনো সব তত্ত্ব, মানে যেগুলো ধরে নেয় যে মানুষ সবসময় যুক্তি দিয়ে নিজের লাভ ক্ষতি বিচার করে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, র্যাশনাল চয়েস থিওরি। একদম। কানিম্যান দেখিয়েছেন ওই তত্ত্বগুলো আসলে বেশিরভাগ সময়ই ভুল। তার মানে আমি যে ভাবি একটা ফোন কেনার আগে অনেক বিচার বিবেচনা করি, সেটা পুরোপুরি সত্যি নাও হতে পারে। একদমই নয়। কানিম্যান আর তার সহকর্মী আমোস টোবার্সকি প্রায় ৪৪ বছর ধরে গবেষণা করে দেখিয়েছেন যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা অনেক বেশি জটিল আর পক্ষপাতদুষ্ট। ও আচ্ছা। তারা সাইকোলজি আর অর্থনীতিকে মিলিয়ে একটা নতুন শাখারই জন্ম দিয়েছেন, বিহেভিয়ারাল ইকোনমিক্স। এর মূল কথাই হলো আমাদের অবচেতন মন বা ওই যে গাট ফিলিং বলি আমরা, সেটাই বেশিরভাগ খেলাটা খেলে। আমাদের যুক্তিবাদী মন অনেক সময় টেরও পায় না। এই পুরো ধারণাটা তো ওনার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এর ওপর ভিত্তি করে, তাই না? ঠিক ধরেছেন। ওই বইটার মূল ভিত্তি হল একটা যুগান্তকারী ধারণা। ক্যানিম্যান বলছেন আমাদের মস্তিষ্কের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটো সম্পূর্ণ আলাদা সিস্টেম কাজ করে। দুটো আলাদা সিস্টেম? হ্যাঁ, মাথার ভেতরে? হ্যাঁ, যেন আমাদের মাথার ভেতরে দুটো ভিন্ন চরিত্র বাস করছে। দারুণ ইন্টারেস্টিং তো। একটু বুঝিয়ে বলবেন ব্যাপারটা। প্রথমটাকে তিনি বলছেন সিস্টেম 1। এটা হলো আমাদের মস্তিষ্কের স্বয়ংক্রিয়, মানে অটোম্যাটিক, আর খুব আবেগপ্রবণ আর দ্রুতগতির অংশ। যেমন? ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 2+2 কত, 4। দেখুন উত্তরটা সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো, তাই না? হ্যাঁ, একদমই না। এটাই সিস্টেম 1। বা ধরুন রাস্তায় হাঁটার সময় হঠাৎ গাড়ির হর্ন শুনলে আমরা কিছু ভাবার আগেই লাফ দিয়ে সরে যাই। এই জীবন রক্ষাকারী কাজটাও আসে সিস্টেম 1 থেকে। আচ্ছা, তার মানে এটা আমাদের জন্য খুব দরকারি। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? ওই যে শুরুতে বললেন আমাদের সিদ্ধান্তগুলো ত্রুটিপূর্ণ হয়। সমস্যাটা হলো এই সিস্টেম 1 দ্রুত কাজ করতে গিয়ে অনেক শর্টকাট নেয়। ও যুক্তির ধার ধারে না, শুধু চেনা প্যাটার্ন, আবেগ আর সহজলভ্য তথ্যের উপর ভর করে চলে। ফলে এটা প্রায়ই বায়াসড হয়ে পড়ে আর আমাদের অজান্তেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। বুঝেছি। তাহলে দ্বিতীয় সিস্টেমটা নিশ্চয়ই এর ঠিক উল্টো। একদম। দ্বিতীয়টা হলো সিস্টেম 2। এটা হলো আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী, ধীরগতির আর বিশ্লেষণাত্মক অংশ। যেটার জন্য বেশ খাটতে হয়। ঠিক। যেমন আমি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করি 17 × 24 কত, এটা তো ভাবতে হবে, সময় লাগবে, হিসাব করতে হবে। এই যে থামতে হলো, মনোযোগ দিতে হলো, মানসিক শক্তি খরচ করতে হচ্ছে, এই কঠিন কাজটাই করে সিস্টেম 2। নতুন কিছু শেখা, কোনো জটিল সমস্যার সমাধান করা, এই সবই সিস্টেম 2 এর দায়িত্ব। তাহলে তো আমাদের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিস্টেম 2 এরই নেওয়া উচিত। কিন্তু সেটা কি হয়? এখানেই আসল টুইস্ট। কানেম্যান একটা খুব মজার কথা বলেছেন। তিনি বলছেন আমাদের মস্তিষ্ক আসলে ভীষণ অলস। অলস? হ্যাঁ, বিবর্তনের কারণেই সে সবসময় শক্তি বাঁচাতে চায়। আর সিস্টেম 2 চালাতে প্রচুর শক্তি খরচ হয়। তাই মস্তিষ্ক কি করে? যখনই সুযোগ পায় সে সিস্টেম 2কে ঘুম পাড়িয়ে রাখে। আর সব দায়িত্ব ওই দ্রুত কিন্তু ত্রুটিপূর্ণ সিস্টেম 1-এর ওপর ছেড়ে দেয়। আর তখনই সমস্যাগুলো তৈরি হয়। একদম। আমাদের মনে হয় আমরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে সিস্টেম 1 অনেক আগেই খেলাটা খেলে দিয়েছে। তাহলে এই যে সিস্টেম 1 সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, এর কিছু নির্দিষ্ট উদাহরণ দেওয়া যায়? রোজকার জীবনে আমরা এটা কিভাবে অনুভব করি? অবশ্যই। এই প্রভাবগুলোকেই কানিম্যান বলেন কগনিটিভ বায়েস বা মানসিক ত্রুটি। চলুন কয়েকটা খুব সাধারণ বায়েস নিয়ে কথা বলি। যেমন ধরুন অ্যাঙ্কারিং। অ্যাঙ্কারিং মানে নোঙর। ঠিক তাই। আমাদের সামনে প্রথম যে তথ্য বা সংখ্যা আসে, আমাদের মস্তিষ্ক সেটার সাথেই নোঙরের মতো আটকে যায়। পরের সব সিদ্ধান্ত ওই প্রথম সংখ্যাটার আশেপাশেই ঘুরতে থাকে। যেমন দোকানে ডিসকাউন্ট দেওয়ার সময় হয়। পারফেক্ট উদাহরণ। ধরুন একটা শার্টের গায়ে দাম লেখা আছে ৩,০০০ টাকা, কিন্তু সেটা কেটে দিয়ে পাশে লেখা হলো ১৫০০ টাকা। আপনার সিস্টেম 1 সঙ্গে সঙ্গে ভাববে, বাহ,
50% ছাড়, দারুণ ডিল। হ্যাঁ, এটা তো হয়ই। অথচ এমনও হতে পারে যে ওই শার্টটার আসল দাম হয়তো ৮০০ টাকা, কিন্তু ওই যে প্রথম ৩,০০০ টাকার অ্যাঙ্কারটা আপনার মাথায় গেঁথে গেছে, সেটার তুলনায় ১৫০০ টাকাকে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। এটা তো চাকরির ইন্টারভিউতে বেতনের কথা বলার সময়ও কাজ করে, তাই না? যে প্রথম সংখ্যাটা বলে আলোচনাটা তার আশেপাশেই। একদম ঠিক। এই অ্যাঙ্কারিংয়ের মতোই কি আরও কিছু আছে যা আমাদের লাভ লোকসানের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে? অবশ্যই এখানেই লস অভার্শন বা ক্ষতির প্রতি ভয়ের ধারণাটা চলে আসে। এটা মানুষের সবচেয়ে শক্তিশালী বায়াসগুলোর একটা। ক্ষতির ভয়ে? হ্যাঁ, গবেষণায় দেখা গেছে ১০০ টাকা পাওয়ার আনন্দ আমাদের যতটা না হয়, ১০০ টাকা হারানোর কষ্ট তার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি শক্তিশালী। বলেন কি? দ্বিগুণ? হ্যাঁ, এই ক্ষতির ভয়টা আমাদের অবচেতন মনকে এতটাই কাবু করে ফেলে যে আমরা অনেক সময় নিশ্চিত লাভজনক সিদ্ধান্ত নিতেও পিছিয়ে যাই। যেমন ধরুন শেয়ার বাজার। ওহ, এটা তো খুবই সত্যি। অনেকেই বিনিয়োগ করতে ভয় পান। ঠিক, কারণ লাভের সম্ভাবনা থাকলেও লোকসানের ভয়টা তাদের সিস্টেম 1কে পঙ্গু করে দেয়। এমনকি যারা বিনিয়োগ করেন, তারাও প্রায় একটা লোকসানে চলা শেয়ার বিক্রি করতে চান না। কারণ বিক্রি করা মানেই লোকসানটা মেনে নেওয়া। একদম। তার চেয়ে তারা অপেক্ষা করতে থাকেন এই আশায় যে একদিন হয়তো দাম বাড়বে। এই ক্ষতির ভয় তাদের আরও বড় ক্ষতি করিয়ে দেয়। আচ্ছা, আমাদের স্মৃতি বা সম্প্রতি পাওয়া খবরও কি আমাদের সিদ্ধান্তকে একইভাবে প্রভাবিত করে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটাকে বলা হয় অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। এর মানে হলো যে ঘটনা বা তথ্য আমাদের স্মৃতিতে খুব সহজে বা সম্প্রতি চলে আসে, আমরা সেগুলোর ঘটার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করি। যেমন খবরের কাগজে যদি সম্প্রতি কোনো বিমান দুর্ঘটনার খবর ফলাও করে দেখানো হয়, তখন আমাদের মনে হতে পারে যে বিমানে ভ্রমণ করাটা খুব ঝুঁকিপূর্ণ। যদিও পরিসংখ্যানগতভাবে তা সত্যি নয়। মোটেই নয়। পরিসংখ্যান বলে গাড়িতে যাতায়াতের চেয়ে বিমানে যাতায়াত ১০০০ গুণে বেশি নিরাপদ। কিন্তু ওই দুর্ঘটনার টাটকা এবং ভয়াবহ স্মৃতিটা আমাদের যুক্তিবাদী সিস্টেম 2কে পাশ কাটিয়ে সরাসরি সিস্টেম 1কে প্রভাবিত করে। এটা শুনে আমার নিজের একটা কথা মনে পড়ছে। একবার একটা প্রোডাক্টের প্যাকেজিং এত সুন্দর ছিল যে আমি ধরে নিয়েছিলাম জিনিসটাও দারুণ হবে। তারপর পরে বাসায় এসে দেখি একদম সাধারণ মানের। এটা কি কোনো বায়াসের উদাহরণ? চমৎকার উদাহরণ দিয়েছেন। এটাই হলো হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্ট? হ্যাঁ, কোনো ব্যক্তি বা বস্তুর একটা ইতিবাচক দিক, যেমন সৌন্দর্য বা স্মার্টনেস, আমাদের এতটাই প্রভাবিত করে যে আমরা ধরে নিই তার বাকি সব দিকও নিশ্চয়ই ভালো হবে। চাকরির ইন্টারভিউতে এটা খুব বেশি হয়। একজন প্রার্থী খুব সুন্দর পোশাক পরে গুছিয়ে কথা বলছেন, আমাদের সিস্টেম 1 সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, বাহ, ইনি নিশ্চয়ই একজন দক্ষ কর্মী। আর আমাদের অলস সিস্টেম 2 তখন আর কষ্ট করতে চায় না। একদম। সে তখন সিস্টেম 1-এর নেওয়া সিদ্ধান্তকেই সমর্থন করার জন্য যুক্তি খুঁজতে শুরু করে। অর্থাৎ প্রথম ভালো ইমপ্রেশনের ওই হ্যালো বা জ্যোতির্বলয়টা প্রার্থীর বাকি সবকিছুকে ঢেকে দেয়। এই সবগুলো বায়াস শুনে মনে হচ্ছে আমাদের মস্তিষ্ক যেন একটা অসম্পূর্ণ ছবির ওপর ভিত্তি করেই পুরো গল্পটা বানিয়ে নিচ্ছে। আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন। এই সব বায়াসের পেছনে কানিম্যানের আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা কাজ করে, যেটাকে তিনি বলেন WYSITA। WYSITA? হ্যাঁ, এর পুরো কথাটা হলো হোয়াট ইউ সি ইজ অল দেয়ার ইজ, অর্থাৎ যা দেখি কেবল তাই আছে। আমাদের সিস্টেম 1 শুধু তার সামনে থাকা সীমিত তথ্য দিয়ে একটা সম্পূর্ণ গল্প বানিয়ে ফেলে। যে তথ্যগুলো অনুপস্থিত সেগুলো নিয়ে মস্তিষ্ক মাথা ঘামায় না। সেভাবে যা দেখছি এটাই পুরো বাস্তবতা। আর এর ফলেই আমরা প্রায় অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ঠিক তাই। মানে মনোবিজ্ঞান, অর্থনীতি, ব্রেন স্ক্যানিং প্রযুক্তি এগুলোর উপর ভিত্তি করে তৈরি। এটা ভাবা কঠিন যে পুরনো দিনের মানুষজন এসব নিয়ে ভাবতে পারতেন। এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়, কানিম্যানের এই আধুনিক তত্ত্বের সাথে হাজার হাজার বছর আগের প্রাচীন ভারতীয় দর্শনের এক আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। বলেন কি? হ্যাঁ, এটা সত্যি অবিশ্বাস্য। কোনো ল্যাবরেটরি ছাড়াই শুধুমাত্র গভীর আত্মমনুধ্যানের মাধ্যমে প্রাচীন ঋষিরা মনের এই একই গতি প্রকৃতি ধরে ফেলেছিলেন। কোন দর্শনের কথা বলছেন? সাংখ্য, বেদান্ত? মূলত দুটোই। ক্যানিম্যান, যাকে সিস্টেম 1 এবং সিস্টেম 2 বলছেন, এই দর্শনগুলোতে মনের দুটি স্তরের কথা ঠিক এভাবেই বলা হয়েছে। একটি হলো মনস। মনস? হ্যাঁ, মনস হলো যা আমাদের ইন্দ্রিয়ের উপর ভিত্তি করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। এটা ক্যানিম্যানের সিস্টেম 1-এর মতোই চঞ্চল, আবেগপ্রবণ এবং স্বয়ংক্রিয়। তাহলে বুদ্ধি নিশ্চয়ই সিস্টেম 2 এর মতো? ঠিক তাই। অন্য স্তরটি হল বুদ্ধি,
যা আমাদের বিচার বিবেচনাবোধ। এটা কানিম্যানের সিস্টেম 2 এর মতোই ধীর, যুক্তিবাদী এবং গভীর চিন্তাভাবনা করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলটা হল ভারতীয় দর্শনেও স্পষ্ট করে বলা হয়েছে যে বুদ্ধি যখন দুর্বল থাকে বা সক্রিয় থাকে না, তখন এই চঞ্চল মনস আমাদের ভুল পথে চালিত করে। ঠিক যেমন কানিম্যান বলেছেন সিস্টেম 2 অলস হলে সিস্টেম 1 ভুল সিদ্ধান্ত নেয়। একদম হাজার হাজার বছর আগে একই ধারণার কথা বলা হয়েছে। আমার তো গায়ে কাটা দিচ্ছে। তাহলে কানিম্যান যাকে কগনিটিভ বায়াস বলছেন, সেটারও কি কোনো প্রতিরূপ আছে ভারতীয় দর্শনে? অবশ্যই ভারতীয় দর্শনে এর সমতুল্য ধারণা হল মায়া বা অবিদ্যা। মায়া? হ্যাঁ, মায়া হলো এক ধরনের ভ্রম বা ইলিউশন, যা সত্যকে আমাদের চোখের সামনে থেকে আড়াল করে রাখে। কানিম্যান যেমন বিভিন্ন অপটিক্যাল ইলিউশন দেখিয়ে প্রমাণ করেন আমাদের চোখও আমাদের ধোঁকা দেয়, মায়ার ধারণাটাও ঠিক তেমনই। আচার্য শঙ্করের অধ্যাসের ধারণাটি তো তাহলে এর সাথে আরও সরাসরি মিলে যায়, মানে অন্ধকারের দড়িকে সাপ মনে করার মতো। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। অধ্যাসের ওই উদাহরণটা ভাবুন, কি হচ্ছে ওখানে? আমাদের ইন্দ্রিয় মানে চোখ সীমিত আলোয় একটা অস্পষ্ট সংকেত পায়। হ্যাঁ। আমাদের ভীতু মনস বা সিস্টেম 1 কোনো যুক্তিতর্ক ছাড়াই সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছে যায় যে ওটা একটা সাপ। এরপর ভয়, পালানোর চিন্তা সবই স্বয়ংক্রিয়ভাবে হতে থাকে। পরে বুদ্ধি বা সিস্টেম 2 যখন আলো জেলে ভালোভাবে দেখে, তখন ভ্রমটা কাটে। ঠিক, এটা ক্যানিম্যানের এরর অফ জাজমেন্টের একটি নিখুঁত ধ্রুপদী উদাহরণ। মন, বুদ্ধি, মায়া এই সব ধারণাগুলোকে একত্রিত করে কি কোনো সহজবোধ্য রূপক ব্যবহার করা হয়েছে প্রাচীন শাস্ত্রে? হ্যাঁ, এবং সেটাই সম্ভবত সবচেয়ে শক্তিশালী মেল। কঠোপনিষদ এবং ভগবদ্গীতা একটি বিখ্যাত রথের রূপক ব্যবহার করা হয়েছে। রথের রূপক? হ্যাঁ, দ্য চ্যারিয়েট মেটাফর। এই রূপক অনুযায়ী আমাদের শরীর হলো একটা রথ। সেই রথের 5টি ঘোড়া হলো আমাদের 5টি ইন্দ্রিয়: চোখ, কান, নাক, জিভ, ত্বক। আচ্ছা। এই ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করার লাগাম হলো মনস বা মন, আর সেই রথের সারথি যে লাগাম ধরে আছে সে হলো বুদ্ধি। কি অসাধারণ একটা মানসিক ছবি! তাহলে এই রূপকটি আমাদের সিদ্ধান্ত নেওয়া সম্পর্কে কি বলছে? রূপকটি বলছে, যদি সারথি বা বুদ্ধি অর্থাৎ আমাদের সিস্টেম 2 যদি ঘুমিয়ে থাকে বা দুর্বল হয়, তাহলে কি হবে? তাহলে তো নিয়ন্ত্রণহীন ঘোড়াগুলো রথকে যে কোনো দিকে নিয়ে যাবে। একদম। নিয়ন্ত্রণহীন বন্য ঘোড়াগুলো মানে আমাদের ইন্দ্রিয় বা সিস্টেম 1 আবেগ রথকে ভুল পথে অর্থাৎ ধ্বংসের পথে নিয়ে যাবে, শেষে খাদে ফেলে দেবে। ভাবুন একবার, হাজার হাজার বছর আগেও ঋষিরা এই একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে আমরা আমাদের পছন্দের ওপর ততক্ষণ নিয়ন্ত্রণ রাখি না যতক্ষণ না আমাদের সচেতনভাবে আমাদের বুদ্ধি বা সিস্টেম 2কে ব্যবহার করছি। ঠিক তাই, কানিম্যানের ওই কথাটা, ইউর নট ইন কন্ট্রোল অফ ইয়োর চয়েসেস, এই রথের রূপকের মধ্যে যেন একেবারে জীবন্ত হয়ে উঠছে। তাহলে পুরো আলোচনা থেকে যা উঠে এলো তা হল, একজন আধুনিক নোবেলজয়ী মনস্তাত্ত্বিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে যে সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই একই সত্যের সন্ধান প্রাচীন ঋষিরা হাজার হাজার বছর আগে ধ্যানের গভীরে গিয়ে করে গেছেন। দুজনেই একই কথা বলছেন, আমাদের মন প্রায়ই আমাদের সাথে লুকোচুরি খেলে। একদম। আমরা নিজেদের যতটা যুক্তিবাদী ভাবি, আমাদের সিদ্ধান্তগুলো তার চেয়ে অনেক বেশি জটিল এবং অবচেতন প্রক্রিয়ার ফল। সিস্টেম 1 এর দ্রুত আবেগপ্রবণ সিদ্ধান্ত আর সিস্টেম 2 এর ধীর যুক্তিবাদী চিন্তার এই দ্বন্দ্বই প্রতিনিয়ত আমাদের চালিত করছে, আর বেশিরভাগ সময়ই আমরা সেই অলস মস্তিষ্কের ফাঁদে পা দিচ্ছি। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যাওয়া যাক। যদি আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন দর্শন, দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার জ্ঞান, একই সিদ্ধান্তে এসে পৌঁছায় যে আমাদের মস্তিষ্কের একটি নিজস্ব স্বয়ংক্রিয় এবং ত্রুটিপূর্ণ চালিকা শক্তি আছে, তবে এই সত্যটি শুধু জানতে পারাটাই কি আমাদের পরবর্তী বড় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কোনোভাবে বদলে দিতে পারে? নাকি এই জ্ঞান থাকা সত্ত্বেও আমরা জেনে শুনেই আবার সেই রথের ঘুমন্ত সারথি হয়েই থেকে যাব?